এসএসসির সদিচ্ছার বড্ড অভাব, বুঝলেন? যদি সদিচ্ছা সত্যি সত্যি থাকতো তাহলে এই 60 নম্বরের একটা পরীক্ষাতে এতগুলো প্রশ্ন নিয়ে এবং তার উত্তরে এই রকমের আহ, অপদার্থতা আমার মনে হয় কমিশন দেখাতো না। 60 নম্বরের একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো যারা তৈরি করেছেন তারা তো নিশ্চয়ই এলেবেলে কোনো লোকজন নন। যারা সেই প্রশ্নের উত্তর মানে অ্যান্সার কি তৈরি করেছেন তারাও নিশ্চয়ই এলেবেলে কেউ নন। ওনারা তো উচ্চ পদে আসেন, উচ্চ ডিগ্রিধারী। তো সেই সমস্ত উচ্চ ডিগ্রিধারী এবং উচ্চ পদের লোকজন তারা কি করে এই ফালতু অ্যান্সার কি দিয়ে লোকজনকে বিভ্রান্ত করে ছাড়ছে। 2016 ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের তো দুরবস্থার কথা বাদই দিলাম, ফ্রেশারদের কাছে যারা কিনা এখনো 10 বছর হয়ে গেল প্রায়, তারা চাকরির পরীক্ষাতে বসতেই পারেনি, তাদের সঙ্গে জাস্ট এটা কি মজা করা হচ্ছে? এটা কি ইন্টেনশনালি ম্যানিপুলেটেড একটা ব্যাপার? মানে প্রসেসিংটাকে সম্পূর্ণভাবে ডিলে যতটা করা যায় তাতে কি লাভ বা কি ক্ষতি? সত্যি সত্যি আমরা প্রচণ্ড একটা খিচুড়ির মধ্যে রয়ে গেলাম আর কি। আজকে বুধবারের দিন 10 নম্বরের মামলা রয়েছে। এই যে 10 নম্বর, এই 10 নম্বরের ব্যাপারটি এমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সবাই সবার শত্রু। 9-10 ইন সার্ভিসরা 11-12-এর ইন সার্ভিসের শত্রু, আবার ফ্রেশারদের কাছে ইন সার্ভিস 9-10 ইন সার্ভিস 11-12 তারা শত্রু, আবার ফ্রেশার 9-10 ইন সার্ভিস 11-12 ইন সার্ভিস এরা সবাই 2016 এর আগে যারা চাকরি পেয়েছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের কাছে একদম হাস্যকর বস্তু। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সেই একটা কাকের গল্প আছে না, যে কাক মানে কাকের বাচ্চা একদিন মাংস খেতে চেয়েছে আর কি। তো কাক বলেছে কিসের মাংস খাবা বাপ? তো কাকের সেই বাচ্চাটি বলেছে যে মা আমি আহ, মানুষের মাংস খাবো। তো মানুষের মাংস, মানুষকে তো আর কাক মারতে পারবে না, তাহলে কি করতে হবে সেক্ষেত্রে? তো কাক বুদ্ধি খাটালো। কাক বুদ্ধি খাটিয়ে কি করলো, মন্দিরের সামনে একটু গোমাংস ফেলে দিয়ে আসলো আর মসজিদের সামনে একটু শুকরের মাংস ফেলে দিয়ে আসলো। সকালবেলায় সেই এলাকার হিন্দু মুসলিম যখন সবাই জেগে উঠলেন, তারা দেখলেন যে মন্দিরের সামনে গোমাংস পড়ে আছে, মসজিদের সামনে পড়ে আছে শুকরের মাংস। এবং এর ফলে কি হলো, তারা আসলে কাজটাকে ঘটালো সেটা না ভেবেই হিন্দুরা ভাবলো মুসলিমরা করেছেন এবং মুসলিমরা ভাবলেন হিন্দুরা করেছেন, এবং তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল। তারা কিন্তু আসল ঘটনাটি মানে বুঝলেনই না, কে করেছেন না করেছেন। তারা নিজেদের মধ্যে লড়াই করলেন একে অন্যকে সন্দেহ করে, এবং অবশেষে কি হলো, রক্তপাত ঘটলো, কয়েকটা লাশ পড়লো। ব্যাস, যেই হিন্দু মুসলিমের লাশ পড়ে গেল, কাক এসে তার সন্তানের জন্য মানুষের মাংস নিয়ে চলে গেল। খুব একটা নর্মাল প্রসেস, মানে একদম গণতান্ত্রিক উপায়ে মানুষের মাংস পাওয়া আর কি, ঠিক আছে? তো এই যে 60 নম্বরের যে অ্যান্সার কি, তাতে যে 4-5টা ভুল, এর 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 উত্তর কে দিবে? এর যে যে খারাপ যে ইম্প্যাক্ট পড়ছে সমস্ত জনসমাজে। আপনি ধরুন 55 পেয়েছেন 60-এর মধ্যে, আমি পেয়েছি 52। আমি 4-5 নম্বরের ভুল উত্তর দিয়ে, ভুল উত্তরের নম্বর যেটা দিয়ে দিয়েছে এসএসসি, সেটা পেয়ে কি হয়ে যাচ্ছে, আমি 52-র সঙ্গে 5 যোগ করে 57 পেয়েছি। এদিকে আপনি 55-55তেই আছেন হয়তো, বা হয়তো 2-1 কমেও গেছে। তাহলে আমি আপনার থেকে কম যোগ্য হয়ে আপনার থেকে এগিয়ে যাচ্ছি। এই অবস্থায় এই স্কোরের ভিত্তিতে কি সত্যি সত্যি কখনো কোনো দিন ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা হতে পারে, নাকি ডাকা সম্ভব, নাকি ডাকা উচিত? তাহলে যদি উচিত না হয় তাহলে কবে ডাকা হবে? 17 তারিখ থেকে বলে ভেরিফিকেশন শুরু হবে, কোনো খবর নেই। 31শে ডিসেম্বরের মধ্যে নাকি রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে, তার কোনো খবর নেই। তাহলে কাজটা হবে কবে? প্রসেসিংটা এগোবে কবে? প্রসেসিংটা তো শুধু পেছচ্ছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটার পর একটা কেস। আজকে 10 নম্বরের কেস, তারপরে সোমবারে হয়ে গেছে ওই 4-5 নম্বরের যে কেস। তাহলে এগোবে কবে প্রসেসিংটা? নাকি সত্যি সত্যি রিক্রুটমেন্টের কোনো ইচ্ছা নেই এসএসসির? এটা তো কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে, একটা কোর্টের অর্ডারে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার এত গন্ডগোল হয়? আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবাইকে লড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রেশার 9-10 ইন সার্ভিস, 11-10 ইন সার্ভিস, এদের সবাইকে পুরো লড়িয়ে দেওয়া হয়েছে। এই লড়িয়ে দেওয়ার ফলে পুরো ঘেটে ঘ। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটাকেই মনে হয় বলা হয়। ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে এটাই হয় যে সবাইকে সবার বিরুদ্ধে লড়িয়ে দাও, ওরা নিজেদের মধ্যে লড়াই করুক মরুক, আমরা ফায়দা তুলি। ফ্রেশাররা আজকে 10 নম্বর মার্কস দেওয়া নিয়ে যে আন্দোলন করছেন, সেটাই যদি এইভাবে পরীক্ষাটার আগে যদি করতেন তাহলে কি ঘটতো? তাহলে যেহেতু ইন সার্ভিস টিচাররা সবাই চেয়েছিলেন যে না, আমাদের পরীক্ষা এবং ওদের পরীক্ষা আলাদা হোক, ফ্রেশারদের পরীক্ষা আলাদা হোক, প্রচুর ভ্যাকান্সি পড়ে রয়েছে, প্রত্যেকটি বেকার তাদের যোগ্যতায় চাকরি পাক প্রচুর ভ্যাকান্সিতে, কিন্তু আমরা তাদের সঙ্গে কেন বসবো? আমাদের তো কোনো অপরাধী নেই, আমাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে, সেই মুহূর্তে কিন্তু ফ্রেশাররা কিন্তু সেই আন্দোলনটা দেখায়নি, দেরি করে ফেলেছে আন্দোলনটা দেখাতে। এখন এখন যেটা করা হচ্ছে, তাহলে সেটা যদি করা হতো তখন তাহলে
পরীক্ষাটাই হয়তো সেই মুহূর্তে বাতিল হতো বা পরীক্ষাটা হয়তো অন্যভাবে হতো, কিন্তু কি হলো, এখন সেটা হচ্ছে। সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইন সার্ভিস 11-12ও চাইছে না ইন সার্ভিস 9-10রা তাদের মধ্যে আসুক। তার কারণ কি, ইন সার্ভিস 9-10 যখন 10 নম্বর নিয়ে ইন সার্ভিস 11-12দের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন তাদের কম্পিটিশন আরও বেড়ে যাচ্ছে। আবার ইন সার্ভিস 9-10 এবং ইন সার্ভিস 11-12 সবাই যখন 10 নম্বর পাচ্ছে, ফ্রেশারদের চান্স কমে যাচ্ছে। এরকম অবস্থায় সবাই সবার বিরুদ্ধে লড়ছে এবং এর কোনো শেষ আছে বলে আর মনে হচ্ছে না। এবং এবং তার মধ্যে আরও জল্পনা কল্পনাকে উস্কে দিয়ে আরও যে খারাপ যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই 5 নম্বর বা 4 নম্বর করে প্রত্যেকটি সাবজেক্টে অল অ্যান্সার দেওয়া হচ্ছে আর কি। মানে একটা প্রশ্নের 4টে অ্যান্সারই রাইট হতে পারে না। প্রথমত, যদি হয়, কখন হয়, যখন প্রশ্নটি সম্পূর্ণ ভুল থাকে। প্রশ্ন যখন সম্পূর্ণ ভুল, তখন হতে পারে যে এবিসিডি সবগুলোতেই নম্বর দেওয়া হলো। তো যদি প্রশ্ন সেই ভুল থাকে, সেই ভুল প্রশ্ন দেওয়া হয়েছিল কেন? যারা প্রশ্নগুলো সেট করেছিলেন, তারা কেন তাহলে সেই ভুল প্রশ্ন সেট করেছিলেন? 60 নম্বরের প্রশ্ন যারা ঠিকঠাক করে করতে পারেন না, তারা তাহলে যোগ্য অযোগ্য নিয়ে যে আমরা এত মাথা ঘামাই, তাহলে অযোগ্য কারা? একটা 60খানা প্রশ্ন করতে পারে না একখানা সাবজেক্ট থেকে। আমাদের মাথার উপরে বসে আছেন যারা শিক্ষকদের নিয়োগ করবেন, যারা আমাদের মাথার উপরে বসে আছেন, তারা 60খানা প্রশ্ন ঠিক করে সেট করতে পারেন না এবং পরীক্ষাতে প্রশ্ন হিসেবে তারা দিতে পারেন না। যদিও বা দেন, তার অ্যান্সার কিতে এরকম গন্ডগোল, এবং শেষ পর্যন্ত কোনোভাবেই রিক্রুটমেন্টটাই এগোয় না। এভাবে তাহলে এর শেষ কোথায়? মানে ইন সার্ভিস 2016দের সমস্ত দুরবস্থা, সেগুলো তো বাদই দিলাম। ফ্রেশাররা যারা 10 বছর ধরে বসে আছে একটা চাকরির পরীক্ষা হবে বলে, তাদের মন নিয়ে, তাদের মানসিকতা নিয়ে, তাদের বেকারত্ব নিয়ে, তাদের জীবন নিয়ে এই ছেলে খেলা, এটাকে ছেলে খেলা ছাড়া আর কি বলা যেতে পারে? সরকারের সত্যিই কোনো সদিচ্ছা আছে বলে আর মনে হচ্ছে না। আর এই যে একটা প্রশ্নে 4টেতেই নম্বর দিয়ে দেওয়া, মানে এটার কারণটা কি ভাই? মানে এটা কেন হচ্ছে? মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে টাকা দিতে হবে, তাহলে ও যাও সবাইকেই আমি নম্বর দিয়ে দিচ্ছি, সবাইকে নম্বর দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কাউকে টাকা ফেরত দিতে হবে না? ব্যাপারটা কি এরকম? 17 তারিখ থেকে নাকি ভেরিফিকেশন, তাহলে কবে সেই ভেরিফিকেশন হবে? এই ভুল উত্তরে 4-5 নম্বরে যে এগিয়ে গিয়েছে, তার ভিত্তিতে যে স্কোর পেয়েছে, অনেকের স্কোরের সঙ্গে আবার অ্যান্সার কি মিলিয়ে ঠিকঠাক ম্যাচ করছে না, তাহলে এই স্কোরের ভিত্তিতে ভেরিফিকেশনে টাকা হবে 17 তারিখ থেকে। 17 তারিখ মানে তো আর মাত্র 4টে দিন মাঝখানে, তাহলে তার ভিত্তিতে ভেরিফিকেশনে টাকা হবে? এটা কি কখনো হতে পারে? সবশেষে একটা কথাই বলবার আছে, সেটা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট ঝুলছে, আরও ঝুলবে। 31 ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল প্রসেসিং, কিন্তু হওয়ার কোনো উপায় এখন আর নেই। এটার জন্য হয়তো পারমিশন, মানে এক্সটেনশনের জন্য পারমিশন চাইতে যাবে সুপ্রিম কোর্টের কাছে। গেলেও সেটা যে পারমিশন দেবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করার। আর এই যে আজকে যে 10 নম্বরের ব্যাপারটা রয়েছে, এই 10 নম্বরের যদি কলকাতা হাইকোর্ট যদি বলেই যে 10 নম্বর দেয়া যাবে না ইন্টারভিউয়ের আগে, ইন্টারভিউয়ের পরেই দিতে হবে, অথবা আদৌ দেয়া যাবে না, তাহলে সুপ্রিম কোর্টের কাছে কালকেই ছুটছে আমাদের এসএসসি, এবং সেখানে গিয়েও ডেটের পর ডেট। সুতরাং প্রসেসিং আর এগোবে আর বলে মনে হচ্ছে না, প্রসেসিং শুধু পিছচ্ছে। তবুও শেষ পর্যন্ত একটা কথা বলবো, প্রসেসিং ঝুলে যাচ্ছে, প্রসেসিং থেমে থাকছে, কখনো কখনো পিছিয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট কিন্তু হবে, 100% রিক্রুটমেন্ট কিন্তু হবে। এই কথাটা মাথায় রাখবেন সবাই। আজ বাদে কালকে যদি ইন্টারভিউ না হয়, কালকে বাদে পরশু ইন্টারভিউ হবে। প্রিপারেশন যেন থেমে না থাকে। এই সমস্ত ক্যাচালগুলো হচ্ছে সৃষ্টি করা ক্যাচাল। মানে ক্যাচাল, তুমি এসো, হ্যাঁ, মানে এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই। ক্যাচালকে এরকম করে আমরা ডেকে কমিশন ক্যাচালকে এভাবে ডেকে নিয়ে এসেছে, এবং আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে শেষ পর্যন্ত। তো সেই ক্যাচাল একদিন মিটবেই, এবং রিক্রুটমেন্ট কিন্তু হবেই। 1 মাস না হোক, 3 মাস পরে কিন্তু হলেও কিন্তু এই হবে, ইন্টারভিউ হবে এবং রিক্রুটমেন্ট হবে। সামনে বিধানসভা ভোট আছে, রিক্রুটমেন্ট হবেই। আপনারা যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, তারা একদম সম্পূর্ণ উদ্যমে ইন্টারভিউর প্রিপারেশন নিতে কিন্তু আপনারা এতটুকুও দ্বিধাবোধ করবেন না। ইন্টারভিউ হবে, ভেরিফিকেশন হবে এবং রিক্রুটমেন্ট হবে। সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত রাখুন ইন্টারভিউ পড়াশোনায়, এবং
এইটা আমার ফোন নম্বর। আপনারা যে কোনো মুহূর্তে কোনো পরামর্শের জন্য, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করবার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পিডিএফের জন্য যোগাযোগ করতে পারেন। ইন্টারভিউয়ের ডেট যেদিনকে দিয়ে দেবে সেই দিন থেকে ইন্টারভিউ হবার ডেট এর মধ্যে সময়ের ব্যবধান কিন্তু খুবই কম থাকবে। সেই অল্প সময়টুকুর মধ্যে কখনো কিন্তু আপনারা ইন্টারভিউয়ের যে ফুল প্রিপারেশন সেটা সারতে পারবেন না। যদি যদি পারার ক্ষমতাও থাকে তবুও টেনশনে আর পারবেন না। যে কারণে প্রত্যেক দিন টপিক ওয়াইজ টপিকগুলোকে আলাদা করুন এবং আস্তে আস্তে একটা একটা টপিক করে শেষ করুন এবং সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশনটি গ্রহণ করুন। যে কোনো প্রয়োজনে আমি আছি। যদি আপনাদের মনে হয় আমি কোনো কাজে লাগছি, আমার ইন্টারভিউ ভিডিও কোনো কাজে লাগছে, ভিডিওগুলো দেখুন। যদি মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন। নেক্সট ইন্টারভিউ ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।